নমস্কার, ইংলিশ বিদ্যাপীঠ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো, আজকে ক্লাস 11-এর একটা গ্রামারের পেজ নিয়ে এসেছি কোশ্চেন ব্যাংক থেকে। কোশ্চেন ব্যাংকের শেষের দিকে যাদের বই আছে তারা দেখতে পারো, মডেল কোশ্চেন্স আছে বেশ কিছু। তো এটা হচ্ছে মডেল কোশ্চেন্স 2, ঠিক আছে। 2 নাম্বার যে মডেল কোশ্চেন্সটা আছে সেইখান থেকে গ্রামারের পেজটা নেওয়া হয়েছে। দেখো, তোমরা জানো টেক্সচুয়াল গ্রামার ক্লাস 11-এ আসেই, এবং 10 নম্বরের গ্রামার থাকবে। 7খানা ডুয়াস ডিরেক্টেড থাকবে। 7খানা ডুয়াস ডিরেক্টেড দেখো আছে 9-এর দাগের। কী কী আসে? ভয়েস ন্যারেশন তো আসেই, আমি বলেই থাকি, মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক ভয়েস ন্যারেশন কোনো বছর মিস হয় না মেন ফাইনাল পরীক্ষাতে। আর বাকি অন্যান্য ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস আসেই। তার মধ্যে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ আসার প্রবল সম্ভাবনা এখানেও দিয়েছে। অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, গঠন অনুসারে বাক্য 3 প্রকারের: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তো তার মধ্যে থেকেও একটা তো আসেই, ঠিক আছে, দুটোও আসতে পারে। এখানেও একটা দিয়েছে, হ্যাঁ একটা দিয়েছে। 5-এরটা দেখো, টার্ন ইনটু আ কমপ্লেক্স সেন্টেন্স। প্লাস যেটা আসে এখানে সেটা হচ্ছে সিম্পলও দিয়েছে, দেখো, জয়েন ইনটু আ সিম্পল সেন্টেন্স, ঠিক আছে, একটা দুটো দেয়। আর স্প্লিটিং আছে, দেখো দিয়েছে 6-এরটা, স্প্লিট ইনটু সিম্পল সেন্টেন্স। তো ভ্যারাইটি কোশ্চেন্স একদম বিভিন্ন টাইপের। স্প্লিট হচ্ছে কী জিনিস অলরেডি শিখিয়েছি, জয়নিংয়ের বিপরীতে হচ্ছে স্প্লিটিং। তো এই ক্লাস 11-এরও বেশ কিছু আমি ক্লাস অলরেডি নিয়েছি। তো যারা মিস করেছো সেগুলো প্লে লিস্টে গিয়ে নিজেদের প্রয়োজন অনুসারে দেখবে অবশ্যই, হ্যাঁ। নেক্সট দেখো, নেগেটিভও দিয়েছে, হ্যাঁবাচক নাবাচক, অর্থাৎ অ্যাফার্মেটিভ নেগেটিভ এরম ধরনের প্রশ্নও কিন্তু আসে। এবং অ্যাসার্টিভ, এক্সক্লামেটরি, এরকম নানান ধরনের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আসে, ঠিক আছে। এই যে কটা বললাম এর মধ্যে থেকেই আসে। যেমনি ক্লাস 9-10-এ প্রচুর ভ্যারাইটি আছে, নানান টাইপের ট্রান্সফরমেশন, অতটা আসে, অতটা ভ্যারাইটিতে ক্লাস 11-12-এ আসে না। এই যে কটা বলে দিলাম, ভয়েস ন্যারেশন আসেই, তার সাথে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, স্প্লিটিং, অ্যাফার্মেটিভ নেগেটিভ, সেন্টেন্স চেঞ্জিং, এই অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি, এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভ, ব্যাস এই টাইপের মধ্যেই আসে, ঠিক আছে। জয়েন ইনটু আ সিঙ্গেল সেন্টেন্স, সিঙ্গেল সেন্টেন্স বললে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, যেটা সুবিধাজনক হবে যুক্তিযুক্ত করে দিলেই হবে, ঠিক আছে। ওকে, তো চলো আমরা সলভ করবো 10 নাম্বার। এই 7 নাম্বার হয়ে গেল। আর 3 নাম্বার জানো তোমরা, আর্টিকেল প্রিপোজিশন টেক্সট থেকে তুলে দেওয়া হয়, সবই টেক্সচুয়াল, সব টেক্সট থেকে লাইন তুলে প্রশ্ন। আর এই আর্টিকেল প্রিপোজিশন যেমনি একদিকে সুবিধাজনক, কমন আসার প্রবল সম্ভাবনা, তেমনি আর একদিকে এটা অসুবিধাজনক এই দিক দিয়ে যে তুমি বানিয়ে বিশেষ কিছু নিজের থেকে লিখতে হবে, কারণ একের অধিক প্রিপোজিশনের ব্যবহার আছে, তাই না। একটা প্রিপোজিশনই যে এক জায়গায় কোনো একটা জায়গায় বসবে এমনটি নয়, হতেই পারে অন্য কোনো প্রিপোজিশনের লজিক্যালি সেখানে হবে, কিন্তু এখানে সেটা হবে না। টেক্সচুয়াল গ্রামারে যেটা আছে বইতে তোমাকে সেটাই লিখতে হবে। তার জন্য ওই জন্য আমি বলে থাকি যে টেক্সচুয়াল গ্রামার যেখানে, সেখানে থরো স্টাডি অফ দ্য টেক্সটটাকে খুঁটিয়ে পড়া সব দিক দিয়েই লাভজনক, বিশেষ করে উচ্চ মাধ্যমিক অর্থাৎ ক্লাস 11-12-এ। কারণ টেক্সট থেকেই সমস্ত প্রশ্ন, টেক্সট যদি তোমার খুঁটিয়ে পড়া থাকে তো সমস্ত এমসিকিউ হোক, এসএকিউ হোক, ব্রড কোশ্চেন হোক, গ্রামার হোক, সবেতেই সুবিধাজনক, যে কোনো কিছু লাইন বুঝতে সুবিধা হবে, তাই না। আর আর্টিকেল প্রিপোজিশনের জন্য বলবো, কোশ্চেন ব্যাংকে যেসব দেখবে সূচিপত্রে আর্টিকেল প্রিপোজিশনটা খুলে যেগুলো দিয়েছে সেগুলো ইম্পর্টেন্ট এরিয়া, সেইগুলো একটু বেশি করে মার্ক করে রাখবে, যেগুলো ইম্পর্টেন্ট লাইন বইতে, টেক্সট বইতে, সেই জায়গাগুলো একটু বেশি ফোকাস করে পড়লেই আমার মনে হয় যথেষ্ট। আর একটু টেক্সটটা একবার দুবার ভালো করে পড়া থাকলেও হবে, যদি না খুব বেশি থরলি কেউ স্টাডি না করে থাকে। ওকে, চলো এবার আমরা 10 নম্বর কীভাবে তোলা যায় সলভ করবো। একটা কোশ্চেন, বিশেষ করে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এগুলো কতভাবে করা যেতে পারে আমি সব রকমই তোমাদের দেখাবো। তো চলো, ফার্স্ট কোশ্চেন দেখো কী আছে। স্যার, ডু ইউ ওয়ান্ট আ সার্ভেন্ট? সিদ্ধা, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। লীলাস ফ্রেন্ড থেকে দেওয়া হয়েছে। চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। তো প্রশ্নবোধক বাক্য আছে। তো প্রশ্নবোধক বাক্য থাকলে আমি কী শিখেছি তোমাদের, রিপোর্টিং ভার্ব আক্সড হয়, দেখো করেই দিয়েছে, কোনো ঝামেলা নেই। রিপোর্টিং ভার্বের সাথে রিপোর্টেড স্পিচ, মানে কোটেশনের মধ্যে অংশটাকে ডাইরেক্ট স্পিচ বা রিপোর্টেড স্পিচ বলে, এটা জয়েন হয়ে যায়। জয়েন হয়ে গিয়ে মনে রাখবে, আমি বলেই থাকি, সে রিপোর্টেড স্পিচ যে বাক্যই হোক না কেন, আলটিমেটলি সবই অ্যাসার্টিভ বাক্য হয়ে যায় ইনডাইরেক্টে, অর্থাৎ প্রশ্ন হাঁটাতে হবে। আর এই রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ জয়েনের জন্য একটা লিঙ্কার দরকার। যদি ডাব্লিউএইচ দিয়ে হতো তো ডাব্লিউএইচটাই লিঙ্কার হিসেবে বসতো, মানে ডাইরেক্ট স্পিচে যদি ডাব্লিউএইচ দিয়ে প্রশ্নটা হতো।
দেখো এখানে ডাব্লিউএস দিয়ে প্রশ্ন নেই, তাহলে ইফ বা ওয়েদার আনবো, ইফটাই সহজ। হ্যাঁ, ওকে। আর এখানে দেখো অবজেক্টটা দেখো এখানে কোটেশনের মধ্যেই দিয়েছে, অনেক সময় এটা দেয়, মানে যাকে অ্যাড্রেস করা হচ্ছে, সম্বোধন করা হচ্ছে, অবজেক্টটা কোটেশনের মধ্যে মানে ডাইরেক্ট স্পিচের মধ্যে থাকবে। তো সেটার পরে সামনে সামনে থাকলে পরে কমা হবে, দেখো দেখো স্যারের পরে কমা আছে, তাই না? আর শেষেও দেওয়া যায়, তার আগে কমা হবে। ডু ইউ ওয়ান্ট এ সার্ভেন্ট স্যার, এরকমও থাকতে পারতো, তখন স্যারের আগে কমা থাকবে। এটা একটা বোঝার উপায়, আগে পরে কমা থাকে। হ্যাঁ, তো যাই হোক, সেই অবজেক্টটা কিন্তু ওরম রেখে দেওয়া যাবে না, ওটাকে নিয়ে আসতে হবে রিপোর্টিং ভার্বের পরে। সিদ্ধা আক স্যার বা অ্যাড্রেস করেও করা যায়, কিন্তু আমার মনে হয় এখানে ডাইরেক্ট আরামসে হয়ে যাবে। তো চলো করি 9-এর 1-এরটা। হ্যাঁ, সিদ্ধা আক্সড স্যার, নিয়ে এলাম হ্যাঁ অবজেক্টটাকে। ইফ, সিদ্ধা স্যারকে জিজ্ঞেস করেছিল, ইফ কী আছে দেখে নাও প্রশ্নটা, দেখো ডু ইউ ওয়ান্ট এ সার্ভেন্ট, তাহলে এখানে দুটো ভার্ব দেখতে পাচ্ছি, ডু আর ওয়ান্ট, দুটো ভার্ব মোটামুটি পাশাপাশি থাকলে কী শিখেছি তোমাদের, আগেরটা অক্সারি পরেরটা প্রিন্সিপাল, আর অক্সারি ভার্ব টেন্স নির্ধারণ করে। তো ডু প্রেজেন্ট টেন্সে আছে, তো বাক্যটা সিম্পল প্রেজেন্ট টেন্স, তো সিম্পল প্রেজেন্ট টেন্স থাকলে সিম্পল পাস্ট টেন্স হয়ে যায়। আর এখানে তো এমন কোনো কন্ডিশন নেই যে টেন্স চেঞ্জ হবে না, কোনো অভ্যেসও নেই, ডেলি হ্যাবিটস বা ইউনিভার্সাল ট্রুথ এরকম কিচ্ছু নেই, ওগুলো হলে টেন্স চেঞ্জ হয় না। বা রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট বা ফিউচার টেন্সেও নেই যে টেন্স চেঞ্জ হবে না, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে, আর ওই কন্ডিশনগুলোও নেই, সুতরাং আরামসে টেন্স চেঞ্জ করবো। আর অ্যাসার্টিভের কনস্ট্রাকশনে করবো, অ্যাসার্টিভ বা স্টেটমেন্টের কনস্ট্রাকশনে করতে হলে আগে কর্তা, তারপরে ক্রিয়া, তারপরে বাকি অংশ। প্রশ্নের কনস্ট্রাকশন আছে ওর জন্য আগে অক্সারি ভার্ব রয়েছে, তাই না? তো ইউটাকে নিয়ে আসতে হবে। এবার ইউ পার্সন চেঞ্জের ব্যাপার আছে, এই তো পার্সন চেঞ্জ সহজভাবে তোমাদের বলেই থাকি, ফার্স্ট পার্সন থাকলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে হবে, সেকেন্ড পার্সন থাকলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে হবে, আর থার্ড পার্সন চেঞ্জ হয় না। তো সেকেন্ড পার্সন আছে, রিপোর্টিং ভার্বের অবজেক্ট, অবজেক্ট কে স্যার, তো স্যার বারে বারে না লিখে কী লিখবো, হি লিখতে পারি, বোঝা গেল? ওকে, তো চলো ইফ হি, এবার দেখো দুটো ভার্ব আছে ডু আর ওয়ান্ট, আমাকে একটা ভার্বই নিতে হবে, কারণ আমি প্রশ্ন হাঁটাবো আর নেগেটিভও রাখবো না, সুতরাং প্রিন্সিপাল ভার্বটাকেই নেবো, তাই না? ডু অক্সারি এর কোনো প্রয়োজনীয়তা নেই, ডু অক্সারি নাবাচক এবং প্রশ্নবোধকে বসে সিম্পল প্রেজেন্ট সিম্পল পাস্ট টেন্সে, ডু ভার্বের কেসে আর হ্যাভ ভার্বের কেসেও, বি ভার্বের দরকার হয় না। তো এখানে ওয়ান ডু ভার্ব ছিল, ওই জন্য ডু অক্সারি আনা হয়েছিল, যেহেতু প্রশ্নবোধক বাক্য। তো আমি এটাকে কী করবো, পাস্ট টেন্সে করবো, তা কোন ভার্বটাকে নেবো, অবশ্যই প্রিন্সিপাল ভার্বটাকে, কারণ ডু অক্সারি আর কোনো দরকার নেই, তাই না? প্রশ্ন তো হাঁটিয়ে দিচ্ছি, ইফ হি ওয়ান্টেড, দেখো এ সার্ভেন্ট যেরকম আছে অ্যাজ ইট ইজ বসিয়ে দেবো, কোনো ঝামেলার কিছু নেই। বলো স্টপ, ফ্লো স্টপ, দেখে নাও, ঠিক আছে, আর কিছুই নেই। তো সিদ্ধা আক স্যার, সিদ্ধা জিজ্ঞেস করেছিল স্যারকে, ইফ হি ওয়ান্টেড এ সার্ভেন্ট, সে একটি সার্ভেন্ট চেয়েছিল কি না জিজ্ঞেস করেছিল, ঠিক আছে? তাহলে এইভাবে প্রত্যক্ষ থেকে পরোক্ষ হয়ে গেল আরামসে। যদি ন্যারেশন চেঞ্জের কনসেপ্ট ক্লিয়ার না থাকে, প্লেলিস্টে গিয়ে দেখতে পারো, ন্যারেশনের কনসেপ্টের উপরে থিওরির ক্লাস আমি নিয়েছি, নিজেদের প্রয়োজন অনুসারে দেখে দেবে। হ্যাঁ, তোমাদেরও কিন্তু বিশেষ খুব একটা বেশি সময় নেই ফাইনাল পরীক্ষার, 1.5 মাসও নেই বলতে গেলে, এপ্রিল মাসে ডেট দেওয়া হয়েছে। তো তবুও যদি সময় সুযোগ পাও, তো কনসেপ্ট ক্লিয়ার না থাকলে বেসিক ক্লিয়ার থাকতে হবে, বুঝতে পেরেছো? ওই জন্য ওই ক্লাসগুলো দেখতে পারো, ঠিক আছে? আর ন্যারেশনের উপরেও আমি ক্লাস 11-এর আরও ক্লাস নিয়েছি, প্লে লিস্টে গিয়ে দেখে নিও। কিন্তু বেসিক্স ক্লিয়ার না হলে কিন্তু ভার্ব অ্যান্ড টেন্স ক্লিয়ার যার নেই, গ্রামারের সব রাস্তা বন্ধ, কিন্তু আমি বলেই থাকি ভার্ব অ্যান্ড টেন্স যার ক্লিয়ার, এই যে গ্রামারের পিলার বলা হয়, পিলার একদম, ঠিক আছে, ভিত। তো সেই ভার্ব অ্যান্ড টেন্স ক্লিয়ার হলে কোনো চিন্তা করতে হবে না, ন্যারেশন হোক ভয়েস হোক বুঝতে টাইম লাগবে না, ঠিক আছে? তবুও নিজেদের প্রয়োজন অনুসারে দেখো, আর কি বলবো, তোমরা যথেষ্ট ম্যাচিওর্ড। ওকে, এটাকে অ্যাড্রেস দিয়েও করা যেত, এরমভাবে করতে পারতাম যে অ্যাড্রেসিং অ্যাজ স্যার, কমা সিদ্ধা আস্কড ইফ হি ওয়ান্টেড আ সার্ভেন্ট, স্টফ, মুখে বলে দিলাম। হ্যাঁ, স্যার হিসাবে সম্বোধন করিয়া সিদ্ধা জিজ্ঞেস করেছিল সে একজন সার্ভেন্ট চেয়েছিল কি না, করা যেত, তবে এটা আরামসে এইভাবেও হয়ে যাচ্ছে, ঠিক আছে? নেক্সট দেখো, ইউজ দ্য নাউন ফর্ম অফ এক্সামাইন্ড, এক্সামাইন্ড কোটেশনের মধ্যে দিয়েছে বা আন্ডারলাইন করাও থাকতে পারে। তো এক্সামাইন ভার্ব ফর্ম আছে, দেখো লীলা সাবজেক্ট আছে, কিনলি একটা অ্যাডভার্ব আছে, দেখো পার্টস অফ স্পিচ ক্লিয়ার থাকতে হবে, পার্টস অফ স্পিচ একটা খুবই গুরুত্বপূর্ণ গ্রামারের বলতে পারো চ্যাপ্টার্স। হ্যাঁ, 8টা যে ইংরাজিতে পার্টস অফ স্পিচ আছে তার মধ্যে ভার্ব সব থেকে গুরুত্বপূর্ণ আমি বলে থাকি, কারণ ভার্ব ছাড়া তো কোনো বাক্যই সম্ভব নয়, কিন্তু বাকি পার্টস অফ স্পিচগুলোও যথেষ্ট গুরুত্বপূর্ণ, মুখ্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেন্টেন্স মেকিংয়ে, ঠিক আছে, সেন্টেন্স তৈরি করাতে।
তো পার্শ্ব স্পিচে মানে একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ডের রিলেশন বুঝতে হবে, যেন বলে থাকি আমি যা কিছু পড়বে পার্শ্ব স্পিচ বিচার করে চলবে। একটা ভালো ডিকশনারি কনসাল্ট করবে, ডিকশনারিতে পার্শ্ব স্পিচও লেখা থাকে প্লাস অর্থও লেখা থাকে। একটা ওয়ার্ডের মাল্টিপল পার্শ্ব স্পিচ হতে পারে, মাল্টিপল মিনিং হতে পারে, তো বলেই থাকি। তো এক্সামিনের নাউন ফর্ম জানতে চেয়েছে, সেটা তো আগে জানতে হবে, সোজা একদম সবাই জানো। এক্সাম আমরা কথায় কথা বলে থাকি না, এক্সাম পরীক্ষা, তো সেটা তো শর্টে বলা হয় সংক্ষিপ্তভাবে, সেটার ফুল ফর্ম হচ্ছে এক্সামিনেশন, তাই না? তো এক্সামিনেশন হচ্ছে নাউন ফর্ম, কিন্তু ওটা এখানে বসিয়ে দিলেই হবে এমনটি না। একটা পার্শ্ব স্পিচ মনে রেখে দেবে, চেঞ্জ করলে ওই বাক্যের অন্য পার্শ্ব স্পিচ বা অন্য পদেরও অদল বদল হয়। একটা পদের চেঞ্জ মানে অন্য পদেরও পরিবর্তন সাধারণত হয়, মানে চেহারার অদল বদল হয় প্রয়োজন অনুসারে, ঠিক আছে? এই যে বললাম ওয়ার্ডের রিলেশন বুঝতে হবে। এই ইন্টারচেঞ্জ অফ পার্টস স্পিচ যেটাকে বলে, ইন্টারচেঞ্জ অফ পার্টস স্পিচের উপরেও কিন্তু আমি বেশ কিছু ক্লাস নিয়েছি। তোমরা দেখবে আমার যত পুরনো ক্লাস দেখবে ইউটিউবে ডেট ওয়াইজ পেয়ে যাবে, সেখানে কিন্তু আমি বিস্তারিত আরও ডেপথে আলোচনা করেছি। তোমাদের এই প্র্যাকটিসের মাধ্যমেও নিশ্চয়ই আমি যতটা সম্ভব দ্রুত করাতে করাতে, কারণ এখন তো মেন পরীক্ষা সামনে, তাই না? একদম ফুল ওই জন্য 10 নম্বরেরই নিয়ে এসেছি। কীভাবে সলভ করবে, কীভাবে ভাবতে শিখবে, হ্যাঁ? তো এখানে একটু স্লো সংক্ষেপে আমাকে বলতে হচ্ছে, কিন্তু তবুও আমি যতটা পারছি টাচ করেই যাচ্ছি থিওরিটিক্যাল দিকগুলো, কনসেপ্টের দিকগুলো। তো যাই হোক, তো তাহলে এখানে কি করতে পারি দেখো, এক্সামাইন্ড ভার্ব ছিল, ভার্বটাকে আমরা এক্সামিনেশন করব, তাহলে তো আমার আর একটা ভার্ব দরকার। ভার্ব ছাড়া তো কোনো বাক্য হবে না, তাহলে এবার কোথা থেকে ভার্ব আনবো? ভার্ব সেন্স অনুসারে আনবো। একটা সহজ বুদ্ধি আমি বলে থাকি, তোমাদের বলি, ভালো করে শোনো যদি না শুনে থাকো, যে অ্যাডজেক্টিভের আগে সাধারণত বি ভার্বের ব্যবহার আছে, নাউনের আগে সাধারণত হ্যাভ ভার্বের ব্যবহার আছে। তো এখানে এক্সামিনেশন নাউন অ্যাপ্লাই করবো, তো হ্যাভ ভার্ব আনতে পারি। আর যেহেতু পাস্ট টেন্স আছে, তো হ্যাভের পাস্ট টেন্স হ্যাড ব্যবহার করতে পারি, H2, তাই না? তো চলো করব। আর বাকি কিছু নিয়ে বিশেষ কিছু চিন্তা করতে হবে না, চলো 2 নাম্বার। হ্যাঁ, নাম্বার, 1 মিনিট, নাম্বার 2, লীলা, লীলা স্পেন থেকে দিয়েছে, বুঝতে পারছো, হ্যাড, তারপরে দেখো কি আছে, কিনলি, এই যে কথাটা আছে, এই জায়গাটা তোমাকে একটু ভালো করে বুঝতে হবে। দেখো কিনলি অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হয়ে অ্যাডভার্ব হয়েছে। দেখো কিনটা একটা অ্যাডজেক্টিভ, তার সাথে সাধারণত অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হয়ে অ্যাডভার্ব তৈরি করাই যায়, সব অ্যাডজেক্টিভের সাথে নয় কিন্তু। ওকে, তো কিন অ্যাডজেক্টিভ, তার সাথে এলওয়াই হয়ে অ্যাডভার্ব হয়েছে। আর এটা যে অ্যাডভার্ব তার প্রমাণও আমি তোমাকে দিয়ে দিচ্ছি। ওই যে ওয়ার্ডের রিলেশন বললাম, দেখো কিনলি ওয়ার্ডটা কোন ওয়ার্ডের সাথে সম্পর্কিত, কোন ওয়ার্ডটাকে কোয়ালিফাই করছে। দেখো তীক্ষ্ণভাবে পরীক্ষা করেছিল, এক্সামাইন ভার্বটাকে কোয়ালিফাই করছে কিনা বলো। আর ভার্বকে যে কোয়ালিফাই করে তাকে তো অ্যাডভার্ব বলে। বলো, বোঝাতে পারলাম? বেরিয়ে গেল কীভাবে, বুঝতে পারলে? অ্যাডভার্ব কাকে বলে? অ্যাডভার্ব ভার্বকে কোয়ালিফাই করে, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করতে পারে, অ্যাডভার্ব ওই বাক্যের অন্য কোনো অ্যাডভার্বকেও কোয়ালিফাই করতে পারে। এই সবই শিখেছি বেসিক্স, তোমরা যদি দেখো প্লেলিস্টে গিয়ে সব শেখানো আছে, আমার বেসিক্স ক্লাস নেওয়াই আছে পার্টস অফ স্পিচের উপরে। তো এখানে এটা অ্যাডভার্ব আছে। এইবারে আমি এখানে একটা, আমাকে তো ভার্ব আনতেই হবে। তো ভার্ব আমি বললাম নাউনের আগে সাধারণত হ্যাভ ভার্ব, তো হ্যাভ ভার্বটা আনতে পারি, বা এখানে সেন্স অনুসারে আমি টুকও করতে পারি, টেকের পাস্ট টেন্স টুক, টুক দেখো ওখানে কিনলি ছিল, আমি এটাকে কিন করে দেবো। কেন? দেখো বলছি, লিখে নিই, এক্সামিনেশান অফ দ্য বল, ফর যা আছে তাই, অফ দ্য বল ফর ট্রেসেস অফ দ্য মুন, ফর ট্রেসেস অফ দ্য মুন। দেখো এবার প্রশ্ন হচ্ছে কিন কেন করলাম, কিন লিটার পরিবর্তে। দেখো এখানে রিলেশন ছিল, এই অ্যাডভার্ব ভার্বটাকে কোয়ালিফাই করছিল। এইবারে আমি তো এটাকে নাউনে পরিণত করছি, এক্সামিনেশন আমাকে করতে হবে। তা নাউনকে কে কোয়ালিফাই করে? অ্যাডভার্ব তো নাউনকে কোয়ালিফাই করে না, অ্যাডজেক্টিভ নাউনকে কোয়ালিফাই করে। তো অ্যাডজেক্টিভে আমি পরিণত করে দিলাম, এল ওয়াইটাকে হাটিয়ে দিলাম, অ্যাডজেক্টিভ হয়ে গেল। অ্যাডভার্বে ছিল, এল ওয়াইটাকে দূর করে দিলাম, অ্যাডজেক্টিভ হয়ে গেল। বলো, বোঝাতে পারলাম? দেখো কিনটা এবারে এক্সামিনেশন নাউনটাকে আরামসে কোয়ালিফাই করছে। কিন এক্সামিনেশন, তীক্ষ্ণ পরীক্ষা। তো বলো, বোঝাতে পারলাম? এইভাবে ওয়ার্ডের রিলেশন বিচার করতে হবে তোমাকে, তবে তুমি শিখবে। এগুলো কিন্তু ইংরেজিতে মানে গ্রামারের ডেপথ না থাকলে কিন্তু এগুলো ঠিক সলভ করতে পারবে না, বা বোঝাও সবার পক্ষে সহজ হবে না, কিন্তু ওই জন্য বেসিক্স ক্লিয়ার থাকতে হবে। তো লীলা হ্যাড এ কিন এক্সামিনেশন মানে, বা লীলা টু কা কিন এক্সামিনেশন মানে একটা তীক্ষ্ণ পরীক্ষা নিয়েছিল লীলা। কিসের? বলটার। একটা অফ প্রিপোজিশন আনতে হলো, বলের, র বা এর হলে প্রিপোজিশন অফ অ্যাপ্লাই করা হয়। প্রিপোজিশনের ব্যবহার সাধারণত নাউনের পূর্বে বসে, দেখো দা বল নাউনের পূর্বে বসলো কি না, এইভাবে বুঝতে হবে, ঠিক আছে? পার্টস অফ স্পিচের ধারণা ক্লিয়ার থাকতে হবে। ফর ট্রেসেস অফ দ্য মুন,
মানে চাঁদের ছাপ আছে কিনা, তোমরা যারা টেক্সট পড়েছো তো জানোই, ঠিক আছে। এইভাবে এটা সলভ করতে হবে, ঠিক আছে। বলো, বোঝাতে পারলাম? ওকে, হ্যাড দিয়েও হবে, হ্যাঁ, লীলা হ্যাডের কিন এক্সামিনেশনও হবে, টুকা কিন এক্সামিনেশনও হবে, যেটা খুশি করতেই পারো। এগুলো ক্লাস 11-এর আমি অবশ্যই নিয়েছি, কিন্তু অন্য যে কোনো ক্লাসের স্টুডেন্টসরাই দেখতে পারো, মোটামুটি ক্লাস 8 থেকে শুরু করে, ঠিক আছে, 9-10 বিশেষ করে। কারণ গ্রামারের আমার কাছে ওরমভাবে কোনো ইয়ে হয় না, যারাই ক্যাপেবল, বেসিক্স ক্লিয়ার আছে, ভার্ব টেন্স ক্লিয়ার আছে, তারা সবাই এই গ্রামার ক্লাসটা এনজয় করতেই পারে, ঠিক আছে। স্পেশালি ক্লাস 11-এর জন্য ঠিক আছে, কিন্তু যে কোনো ক্লাসের স্টুডেন্টসরা শিখতে যে গ্রামার চায় তার জন্যই এই ক্লাস। ওকে, নেক্সট চলো দেখি, সি ওর আ ডার্টি হোয়াইট শাড়ি উইথ রেড বর্ডার। তো এটা তোমাকে করতে দিয়েছে চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস চেঞ্জ, ভার্বের ফর্ম চেঞ্জ হয়, প্রোনাউন থাকলে প্রোনাউনের ফর্ম চেঞ্জ হয়। 3টে পয়েন্ট বলে থাকি ভয়েস চেঞ্জে, নো সেন্টেন্স চেঞ্জ, কোনো বাক্য পরিবর্তন হয় না, যে বাক্যে থাকবে সেই বাক্যে। নো টেন্স চেঞ্জ, কোনো টেন্সের পরিবর্তন হয় না। নো পার্সন চেঞ্জ, কোনো পার্সনের পরিবর্তন হয় না। তাহলে চেঞ্জটা কী হয়, বাক্যটাকে বলার ধরনের পরিবর্তন, বাচ্য পরিবর্তন মানে, ঠিক আছে। বাক্যটাকে বলার ধরনের পরিবর্তন, অবজেক্ট সাবজেক্ট হয়ে যায়, সাবজেক্ট অবজেক্ট হয়ে যায়, এ তো তোমরা জানোই। অবজেক্ট ক্রিয়াকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করে যা পাই। আর মাঝখানে ভার্বটার ফর্ম চেঞ্জ হয়, ঠিক আছে, ক্রিয়ার রূপের পরিবর্তন। আর প্রোনাউন থাকলে প্রোনাউনের ফর্ম চেঞ্জ। তো এখানে দেখি সি ওর এর স্টেটমেন্ট অ্যাসার্টিভ বাক্যই আছে, তো অ্যাসার্টিভই থাকবে। সি ওর আর ডার্টি হোয়াইট শাড়ি, সি ওর হোয়াট, প্রশ্ন করো। ওর করতে গেছে, ভার্বের 3টে ফর্ম তো গ্রামার বইতে পড়া উচিত, মানে সহকারে রোজ 5টা 10টা করে পড়বে, দেখবে মাস গেলে কত হয়ে যাচ্ছে। ওয়্যার মানে পরিধান করা, ওয়্যার, ওর, ওর্ন, 3টে ফর্ম, WRN থার্ড ফর্ম, ওকে। তো সেকেন্ড ফর্ম পাস্ট ফর্মে আছে, তো সিম্পল পাস্ট টেন্সে, সিম্পল পাস্ট টেন্সের প্যাসিভের ফর্মুলা জানতে হবে, B2V3, মুখস্থর কিছু নেই, করতে করতে সব মাথায় ছবির মতো দেখা যাবে এগুলো। B2V3, ঠিক আছে। সিম্পল পাস্ট টেন্স থাকলে মানে V2 থাকলে, এটা V2-তে আছে, তো প্যাসিভে হয়ে যাবে B2V3, একটা অক্সিলারি ভার্ব B2 আসে, ঠিক আছে। আর অবজেক্ট দেখো, সি ওর হোয়াট, সে পরিধান করেছিল কি, এ ডার্টি হোয়াইট শাড়ি, এই পুরোটাই অবজেক্ট। একটা ফ্রেজ আছে, শব্দগুচ্ছ, অবজেক্ট ওয়ার্ডও হতে পারে, ফ্রেজও হতে পারে, ক্লজও হতে পারে। তো এই ডার্টি হোয়াইট শাড়ি পুরোটাই, ফ্রেজটাই অবজেক্ট। আর অতিরিক্ত অংশ যেটা রয়েছে ওটাও এর সাথেই অ্যাড করে দেবে, উইথ এ রেড বর্ডার, মানে একটা লাল পেরে সাদা শাড়ি, নোংরা সাদা শাড়ি, ঠিক আছে। তো চলো, একদমই তো বলেই দিলাম, এবারে জাস্ট লিখতে হবে এটাকে। 3 নাম্বার, এ ডার্টি হোয়াইট শাড়ি উইথ এ রেড বর্ডার, উইথ এ রেড বর্ডার, নেক্সট পেজে লিখে, ওয়াজ ওর্ন, B2V3 লিখে দিচ্ছি তাহলে, B2V3, ওয়ার ওর ওন থার্ড ফর্মে নিয়ে এলাম, হ্যাঁ। ওয়াজ ওন বাই, সি ছিল না প্রোনাউন, তো অবজেক্ট হয়ে যাবে, তো কী হয়ে যাবে, অবজেক্টিভ ফর্ম হার। বলো, বুঝতে পারলাম? একদম ইজি। এই ডার্টি হোয়াইটসের একটা নোংরা সাদা শাড়ি, লাল পেরে সাদা শাড়ি, ওয়াজ ওন বাই হার, তার দ্বারা পরিধান করা হয়েছিল। বলো, ক্লিয়ার হয়েছে? অবজেক্ট সাবজেক্ট হয়ে গেল, সাবজেক্ট অবজেক্ট হয়ে গেল, মাঝখানে ভার্বটার ফর্ম চেঞ্জ হলো, ক্রিয়ার রূপের পরিবর্তন, B2V3 হলো। বলো, ক্লিয়ার? আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট, মেক ইট নেগেটিভ। তো নেগেটিভ, অ্যাফার্মেটিভ এগুলো খুব ইম্পর্টেন্ট। নাবাচক তোমাকে করতে হবে মিনিং এক রেখে, শুধু নট আনলেই হলো না কিন্তু। তো মিনিং কী আছে দেখি, এটা দেখো, কর্মা থেকে দিয়েছে, আগেরটাও কর্মা থেকে দিয়েছিল, সেকেন্ড লেসন 11-এর। হি রেয়ারলি স্পোক হিন্দুস্তানি, রেয়ারলি মানে তো জানো, মানে খুবই কম আর কি, খুবই কম কথা বলতো, হিন্দুস্তানি বলতো আর কি, খুবই কম হিন্দুস্তানি বলতো। তো নেগেটিভ করতে হবে। নেগেটিভ তোমাদের একটা শিখিয়েছি যে যখন কোনো, দেখো, অপোজিট দিয়ে যখন হবে না, সহজে মাথায় আসবে না, তখন ইট ইজ নট দ্যাট দিয়ে একটা সহজ বুদ্ধি আছে। নেগেটিভ, নেগেটিভে পজিটিভ মিনিং চলে আসবে, মাইনাসে মাইনাসে প্লাস, মিনিং তো এক রাখতে হবে, শুধু নেগেটিভ করলে হলো না। তো সেটা একটা আমাদের কাছে হাতিয়ার আছে, তো সেটা আমরা লাস্টে অ্যাপ্লাই করবো, আগে দেখি এমনি কী দিয়ে হচ্ছে, ঠিক আছে। তো এটা দেখো অনেকভাবে করা যাবে। তো আমি দেখো, রেয়ারের অপোজিট কি, রেয়ারের অপোজিট মানে, রেয়ার মানে কি, যেটা কি বলবো, আনকমন, কমন নয়, তো এর অপোজিট কমন না, তো সেটা দিয়ে আমি করতে পারি। চলো, যে এটা তার পক্ষে মানে কমন ছিল না হিন্দুস্তানি বলা, কমন ব্যাপার নয়, তাই না? তো চলো এবার লেখা যাক, অনেকভাবে এটা করে দেবো। দেখো, নাম্বার 4, ইন্ট্রোডাক্টরি ইট দিয়ে আনবো। ইট ওয়াজ নট, টেন্সটা পাস্ট টেন্স আছে ওই জন্য ওয়াজ লিখলাম, হ্যাঁ। ইট ওয়াজ নট
কমন বা ইউজুয়াল। ইউজুয়াল মানেও কি, মানে যেটা আর কি কমন আর কি, ঠিক আছে। ইট ওয়াজ নট ইউজুয়াল বা ইট ওয়াজ নট কমন ফর হিম। আচ্ছা, এইখানে একটা অবলিক দিয়ে আমি লেখাবো ফর হিম বা অন হিজ পার্ট, অনেকভাবে করে দেওয়া যাবে, অন হিজ পার্ট টু স্পিক হিন্দুস্তানি। দেখো কি করলাম। আচ্ছা, এইটুকুর পরিবর্তে কিন্তু এইটা, হ্যাঁ, হয় ফর হিম অথবা অন হিজ পার্ট, আর এদিকে এই কমন অথবা ইউজুয়াল আমি আন্ডারলাইন করে বুঝিয়ে দিলাম, ঠিক আছে। তো ইট ওয়াজ নট কমন ফর হিম বা ইউজুয়াল ফর হিম, মানে এই ব্যাপারটা তার কাছে কমন ছিল না হিন্দুস্তানি বলা, মানে হিন্দুস্তানি বলাটা তার পক্ষে কমন ছিল না, তার কাছে কমন ব্যাপার ছিল না, তার মানেই তো আনকমন, তার মানেই তো এটা রেয়ার ব্যাপার। বলো বোঝাতে পারলাম কি না? এবং এখানে নট আছে কি না দেখো, মানে নর্থক হলো কি না বাক্যটা, এবং মিনিংও এক রইলো, মিনিং এক না থাকলে তো হবে না। ফিনিশ। আর ফরিমের পরিবর্তে অন হিজ পার্টও করতে পারো, হ্যাঁ, ইট ওয়াজ নট কমন অন হিজ পার্ট মানে তার দিক থেকে, বা ইট ওয়াজ নট ইউজুয়াল অন হিজ পার্ট, কতভাবে তোমাদের বলে দিচ্ছি দেখো। বলো বোঝাতে পারছি? বলো ক্লিয়ার হচ্ছে তো এখানটা? হুম, ঠিক আছে। আরও অনেকভাবে আমি করে দিচ্ছি দেখো, অর দিয়ে, হ্যাঁ, এখানে লিখছি অর দিয়ে। প্রশ্নটা 1 মিনিট দেখে নিই। হ্যাঁ, তো এখানে দেখো স্পোক ফাইনাইট ভার্ব ছিল, এটাকে জাস্ট আমি ইনফিনিটিভে করেছি, হ্যাঁ, টু এর পরে ভার্বের রুট ফর্ম ইনফিনিটিভ, কারণ আমি এখানে ফাইনাইট ভার্ব ওয়াজ নিয়ে এসেছি ইন্ট্রোডাক্টরি ইটের সাথে। ওকে, তো আরেকভাবে করছি দেখো, হি পাস্ট টেন্সে আছে, ডিড নট করবো, হি ডিড নট স্পিক, হি ডিড নট স্পিক হিন্দুস্তানি ফ্রিকুয়েন্টলি অথবা অফেন। দেখো ফিনিশ, এটাও একটা খুব ভালো ব্যবহার হবে। সে হিন্দুস্তানি মানে প্রায়শই বলতো না, ফ্রিকুয়েন্টলি মানে প্রায়শই, মাঝে মাঝেই আর কি, বা অফেন একই। অফেন তো অ্যাডভার্বস অফ ফ্রিকুয়েন্সি, তাহলে একটা অ্যাডভার্বস অফ ফ্রিকুয়েন্সির মধ্যে অফেন আছে, আর ফ্রিকুয়েন্টলি একটা অ্যাডভার্ব অ্যাপ্লাই করা যাবে ওর পরিবর্তে, অফেনের পরিবর্তে, হয় ফ্রিকুয়েন্টলি অথবা অফেন, এই জন্য আন্ডারলাইন করে দিলাম, এই দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারেন, সব রকমভাবে শিখিয়ে দিচ্ছি। তো একটা গ্রামার দেখো কতভাবে সলভ করা যেতে পারে, ঠিক আছে, তুমি যদি করতে জানো, তাই না, তোমার যদি আইডিয়া থাকে, কনসেপ্ট ক্লিয়ার থাকে, তাহলে তুমি কতভাবে, কত অ্যাঙ্গেলে ভাবতে পারো, কতভাবে সলভ করা যায়। তো হি ডিড নট স্পিক, যেহেতু পাস্ট টেন্সে ছিল তো নেগেটিভ করব, ওই জন্য নেগেটিভ যেহেতু করবো ওই জন্য ডু অক্সারি নিয়ে এলাম, ঠিক আছে। একটু আগে বললাম না যে ডু অক্সারি, ডু ডাস ডিড অক্সারি হিসাবে, সাহায্যকারী ক্রিয়া হিসাবে সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট টেন্স এই দুটো টেন্সে অ্যাপ্লাই করা যায় নাবাচক আর প্রশ্নবোধকের ক্ষেত্রে। তো এটা তো নাবাচক করছি এবং সিম্পল পাস্ট টেন্সে, তাই না। আর ডু ডাস ডিড অক্সারি হিসেবে বসলে তারপরে ভাবে রুট ফর্ম বসে, ওই জন্য স্পোকটার রুট ফর্ম স্পিক করলাম, স্পিক থেকে আসছে স্পোক, স্পিক স্পোক স্পোকেন। বলো বুঝতে পারলাম? ওকে, ব্যাস ফিনিশ। একই মিনিং রইলো দেখো, নেগেটিভও হয়ে গেল। তো এতভাবে করা যেতে পারে। অথবা আমি তোমাদের ওই কি বলে, ইট ইজ নট দ্যাট দিয়ে, যাদের এইগুলো পারবে না তারা এরমভাবে সলভ করতে বুদ্ধি করে, তাদের জন্য নেগেটিভ দিলে এই আর একটা অপশান, এই যে হি রিয়ালি স্পোক যাই থাকুক না কেন, নেগেটিভ এইভাবে করা যায়। তো চলো সেটাও আমি করে দিই, নেগেটিভ নেগেটিভে পজিটিভ মিনিং এটা বলেই থাকি তোমাদের। তো ইট ইজ নট দ্যাট শিখিয়েছি না, আগেও করিয়েছি এগুলো। ইট ইজ নট দ্যাট, ইন্ট্রোডাক্টরি ইট দিয়ে একটা ক্লজ নিয়ে এলাম, নেগেটিভ ক্লজ। ইট ইজ নট দ্যাট হি ডিড নট স্পিক হিন্দুস্তানি রেয়ারলি। ফিনিশ। এর মানে কি হলো দেখো, দুটো ক্লজ করলাম, ইট ইজ নট দ্যাট একটা ক্লজ, আর দ্যাট থেকে সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত রেয়ারলি পর্যন্ত আর একটা ক্লজ, দুটো ক্লজই নেগেটিভ। দেখো নেগেটিভ নেগেটিভে আলটিমেটলি পজিটিভ মিনিংয়ে চলে এলো এবং অর্থ এক, যেটা প্রশ্ন ছিল যে সে কদাচিৎ মানে খুবই কম হিন্দুস্তানি কথা বলতো। দেখো ইট ইজ নট দ্যাট মানে এমনটি নয় যে সে রেয়ারলি হিন্দুস্তানি কথা, মানে হিন্দুস্তানি মানে রেয়ারলি কথা বলতো না, মানে খুব কম কথা বলতো না হিন্দুস্তানি, এমনটি নয়। বলো বুঝাতে পারলাম?
এমনটি নয় যে সে হিন্দুস্তানি খুব কমই কথা বলতো না, তার মানেই তো কমই কথা বলতো। বলো, এখানে দেখো প্রশ্নটা দেখেছো, চারের দাগে দেখো কোথাও কিন্তু নট নেই। তো এই সেম এটাই আমি করেছি জাস্ট নেগেটিভে করে। দেখো, দেখতে পাচ্ছ হি ডিড নট স্পিক হিন্দুস্তানি রেয়ারলি, যেহেতু আমাকে নেগেটিভ করতে হবে ওই জন্য ডিড নিয়ে এলাম, এবং তখন রুটে হয়ে যাবে এটা স্পিক। হি ডিড নট, রেয়ারলিটা এখানে লাস্টে করলেই ভালো হবে, এখানেও করতে পারি হি রেয়ারলি ডিড নট স্পিক হিন্দুস্তানি করা যাবে। অ্যাডভার্বের পজিশনের ব্যাপার, এই যে কোনো একটা বিশেষ জায়গায় হবে এমনটি নয়, ঠিক আছে। ইট ইজ নট দ্যাট হি রেয়ারলি ডিড নট স্পিক হিন্দুস্তানি, এটাও করা যাবে, তবে এটাই বেশি ভালো শোনাচ্ছে। হি ডিড নট স্পিক হিন্দুস্তানি রেয়ারলি, এমনটি নয় যে সে রেয়ারলি হিন্দুস্তানি বলতো না, তার মানেই রেয়ারলি, মানে খুবই কম হিন্দুস্তানি বলতো। যেমনি আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো তুমি বললাম তুমি ভালো ছেলে, ইউ আর এ গুড বয়, তো আমি এটা বলতে পারি এমনটি নয় যে তুমি ভালো ছেলে নও। দেখো, এমনটি নয়, ইট ইজ নট দ্যাট ইউ আর নট এ গুড বয়, এমনটি নয় যে তুমি ভালো ছেলে নয়, তার মানেই তো তুমি ভালো ছেলে। সেম কেস এখানে। তো এরকম দুটো ক্লজ যদি নেগেটিভে করে দাও তাহলে কিন্তু ব্যাপারটা আলটিমেটলি পজিটিভই চলে আসে, অ্যাফার্মেটিভ চলে আসে, ঠিক আছে। তো বাক্য অ্যাফার্মেটিভ ছিল এবং মিনিং এক রইলো, এবং নটের ব্যবহার মানে নগর্থকও হলো, নেগেটিভও হলো, এদিকে মিনিংও এক রইলো, ব্যাস ফিনিশ। বলো কতভাবে, দেখো একটা কতভাবে সলভ করা যেতে পারে, ঠিক আছে। তো এগুলো লিখে নেবে বা স্ক্রিনশটও করে রাখতে পারো, অবশ্যই ভিডিওটা পজ করে লিখে নেবে, ঠিক আছে। এর আগেরগুলো আমি দেখিয়ে দিচ্ছি, এগুলো পজ করে অবশ্যই লিখে নেবে, ঠিক আছে। দেখে নাও, ঠিক আছে, লিখে নেবে অবশ্যই, হ্যাঁ, ভাববে, টাইম দেবে এই নিয়ে। চলো নেক্সট, স্টপ ক্র্যাকিং সেভস অ্যান্ড লিভ স্ট্রেট, টার্ন ইন্টু আ কমপ্লেক্স সেন্টেন্স। তো কমপ্লেক্স সেন্টেন্স কী তো আগে জানতে হবে। দেখো কমপ্লেক্স সেন্টেন্স কি আমি বলেই থাকি, অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, গঠন অনুসারে বাক্য তিন প্রকারের, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সিম্পলে একটাই ক্লজ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হয়, আর একটাই ফাইন্ড ভার্ব, একটা ফাইন্ড ভার্ব একটা ক্লজে থাকে। আর কমপ্লেক্স সেন্টেন্সে একটাই ইন্ডিপেন্ডেন্ট থাকে, তার সাথে আর একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকে। ইন্ডিপেন্ডেন্টের আর এক নাম প্রিন্সিপাল বা মেইন, আর ডিপেন্ডেন্টের আর এক নাম সাবঅর্ডিনেট। তো প্রিন্সিপাল আর সাবঅর্ডিনেট নিয়েই কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হয়। একটাই প্রিন্সিপাল হবে, কিন্তু সাবঅর্ডিনেট কমপক্ষে একটা, একের অধিকও হতে পারে। আচ্ছা, এই প্রিন্সিপাল আর সাবঅর্ডিনেট জয়েন করার জন্য একটা কনজাংশনের দরকার হয়। কোন কনজাংশন? সাবঅর্ডিনেটিং কনজাংশন। আর মনে রাখিয়ে দেবে সাবঅর্ডিনেট ক্লজটা সাবঅর্ডিনেটিং কনজাংশনকে নিয়েই হয়, ওই যুক্তই হয়, ওখান থেকেই শুরু হয়, ওকে ছাড়া হয় না। সাবঅর্ডিনেটিং কনজাংশন ছাড়া সাবঅর্ডিনেট ক্লজ হয় না, ওকে নিয়েই সাবঅর্ডিনেট ক্লজটা বলতে হয়। কী কী সাবঅর্ডিনেটিং কনজাংশন ফটাফট একবার বলেই থাকি তোমাদের। ক্লজের ডিটেলসে ক্লাস নিয়েছি, প্রয়োজনে দেখতে পারো, ঘন্টা দুয়েকের ক্লাস নিয়েছি, সব ক্লিয়ার হয়ে যাবে বেসিক্স ক্লজের। তো যাই হোক, অল ডাব্লিউএইচ ওয়ার্ডস, এগুলো তো জানোই, হু, হুইচ, হোয়ার, হোয়েন, এই সমস্ত, হাউ, তাই না। অল ডাব্লিউএইচ ওয়ার্ডস সাবঅর্ডিনেটিং কনজাংশন মধ্যে পড়ে। আর কি কি আছে? দ্যাট আছে, বিকজ আছে, অ্যাজ আছে, সো ডট ডট দ্যাট আছে, সো দ্যাট আছে, সো ডট ডট দ্যাট, এটা ওই ফল, কারণ ফল হিসাবে বোঝে যে সে এতটাই যে তার ফলে অমুক, এরকম ব্যবহার আছে না, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট, ওরকম। সো ডট ডট দ্যাট মানে ডট ডটের ওখানে একটা অ্যাডজেক্টিভের ব্যবহার আছে, ঠিক আছে। আর নেক্সট, সো দ্যাট, এটা পাশাপাশি, এটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ অফ পারপাসে আছে, পারপাস উদ্দেশ্য বোঝাতে, সো দ্যাট মানে যাতে। ওকে, ইন অর্ডার দ্যাটও আছে, অনেক কিছু আছে, আমি কয়েকটা কমন বলছি। সো দ্যাটটা মাথায় রাখলেই হবে, সো দ্যাট পাশাপাশি, এখানে ডট ডট নেই, এটা মানে উদ্দেশ্য বোঝাতে। আর সো ডট ডট দ্যাট তো বললাম। আচ্ছা, আর আছে ইফ, যদি, কন্ডিশনের ক্ষেত্রে, দো, কন্ট্রাস্ট, বিপরীতধর্মী ক্ষেত্রে বোঝায়। ব্যাস কয়েকটা ইম্পর্টেন্ট বলে দিলাম, এইতেই কাজ হয়ে যাবে, ওকে। আর কোয়াড্রেটিক কনজাংশন এও বলে থাকি, অ্যান্ড, বাট, অর, সো, এই চারটেইতেই মেনলি কাজ হয়ে যায়। তো চলো এবার আমরা করি। দেখো বাক্যটা কোন বাক্য আছে এটাও বিচার করবে, হ্যাঁ। স্টপ ক্র্যাকিং সেপস, এটা কোথা থেকে দিয়েছে না, ওই জেমি ভ্যালেন্টাইন থেকে দিয়েছে। সিন্দুক ভাঙা বন্ধ করো, ইম্পারেটিভ বাক্যে আছে, অ্যান্ড লিভ স্ট্রেট, এবং সোজা পথে চলো। দেখো দুটো ক্লজ আছে, কারণ স্টপ এখানে একটা ফাইন্ড ভাব, ক্র্যাকিংটা জেরান্ডে আছে, নন ফাইন্ড ভাব, ভাবের স্থায়ী, নাউন রূপে কাজ করছে, এটা নাউনের মতো কাজ করছে। তো এটা জেরান্ড, স্টপ হোয়াট, অবজেক্ট হিসেবে বসছে, তাই না, অবজেক্ট মানে নাউনের ধর্ম, সাবজেক্ট অবজেক্ট মানেই নাউনের ধর্ম। জেরান্ড মানে, আমি বলি থাকি ভাবের স্থায়ী প্রেজেন্ট পার্টিসিপল হয়, প্রেজেন্ট পার্টিসিপলে করে বা করিয়ায় বাংলা অর্থটা, আর জেনারেলে করা হয়। তো এখানে মানেটা দেখো, সিন্দুক ভাঙা বন্ধ করো, বন্ধ করো কি না, সিন্দুক ভাঙা, ভাঙা করা, দেখো করা বললাম, সেটা ভাঙা মিললো কি না, ঠিক আছে। ইন জেনারেল সাধারণতই মানে হয়, নাউন হিসাবে কাজ হয় জেরান্ডে। আর পার্টিসিপেলে অ্যাডজেক্টিভের ধর্ম থাকে, যাই হোক। তো স্টপ ক্র্যাকিং সেপস মানে সেপ মানে সিন্দুক, হ্যাঁ, সিন্দুক ভাঙা বন্ধ করো, অ্যান্ড লিভ স্ট্রেইট, আর একটা ফাইন্ড ভাব আসছে দেখো, লিভ, সোজা পথে চলো। তো দুটো ফাইন অ্যাডভার্ব, স্টপ একটা, লিভ একটা, দুটো ক্লজ, দুটো কি ক্লজ দেখো, অ্যান্ড কোয়াড্রেটিং কনজাংশন, একটু আগে বলছিলাম অ্যান্ড বাট অর্থ, কোয়াড্রেটিং কনজাংশন আছে। তো কোয়াড্রেটিং কনজাংশন দুটো সমধর্মী ক্লজকে জয়েন করে, মানে কোয়ার্ডিনেট ক্লজকে জয়েন করে।
তো দুটো কী ক্লজ আছে? অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে বা প্রিন্সিপাল ক্লজ, আর দুটো ইন্ডিপেন্ডেন্ট কোয়াড্রেটিক কনজাংশন দ্বারা যুক্ত। বলো কি শিখিয়েছি? কম্পাউন্ড সেন্টেন্স হয় কি না? তো বাক্যটা কম্পাউন্ড সেন্টেন্সে আছে, বার করে নিলাম, করতে হবে কমপ্লেক্সে। তো দেখো এখানে একটা উদ্দেশ্য বোঝাচ্ছে যে সিন্দুক ভাঙা বন্ধ করো যাতে তুমি সোজা পথে চলতে পারো, তাই না? তো এটা অ্যাডভার্ব ক্লজ অফ পারপাস, অর্থাৎ সো দ্যাট দিয়ে ব্যবহার করলে ভালো হবে। স্টপ ক্র্যাকিং সেফ সো দ্যাট ইউ ক্যান, সাবজেক্টটা উজ্জ্ব আছে, ইউ ধরে নেবো, সো দ্যাট ইউ ক্যান লিভ স্ট্রেইট, তাই না? এটা জিমিকে উপদেশ দেওয়া হচ্ছে, তো তোমরা ইউ দিয়েই করে দেবে, আরামসে হবে। একটা মোডাল জাস্ট ব্যবহার করবো, সো দ্যাট ইউ ক্যান লিভ স্ট্রেইট। তো চলো এবার লেখা যাক, ঠিক আছে? 5 নাম্বার, নাম্বার 5, স্টপ ক্র্যাকিং সেফস সো দ্যাট, একটু আগে বোঝালাম সাবঅর্ডিনেটিং কনজাংশন, সো দ্যাট মানে যাতে, হ্যাঁ পাশাপাশি বসেছে, সো দ্যাট মানে সো ডট ডট দ্যাটটা নয়, ওটা আবার রেজাল্ট বোঝাবে, সো অ্যাডভার্ব ক্লজ অফ রেজাল্ট। সো দ্যাট মানে যাতে ইউ ক্যান লিভ স্ট্রেইট। বলো বোঝাতে পারলাম কি না? দেখে নাও, প্রশ্ন দেখে নাও, ঠিক আছে? স্টপ ক্র্যাকিং সেফ অ্যান্ড লিভ স্ট্রেইট, কমপ্লেক্স সেন্টেন্স বলেছিল, দেখো স্টপ ক্র্যাকিং সেফ সো দ্যাট ইউ ক্যান লিভ স্ট্রেইট। এই যে সো দ্যাট সাবঅর্ডিনেটিং কনজাংশন থেকে শুরু করে সাবঅর্ডিনেট ক্লজটা শেষ হচ্ছে, এখানে স্ট্রেটে গিয়ে শেষ হচ্ছে। সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত সাবঅর্ডিনেট ক্লজ হয় বললাম, দেখো সো দ্যাট থেকে শুরু করে আছে, তাই না? এটা সাবঅর্ডিনেট ক্লজ, এবং স্টপ ক্র্যাকিং সেফসটা প্রিন্সিপাল ক্লজ। স্টপ একটা ফাইন্ড ভাব, আর এদিকে ফাইন্ড ভাব এই যে ক্যান লিভ। বলো বুঝতে পারলাম, ক্যান একটা মোডাল নিয়ে আসা উচিত এখানে, আনলে ভালো হবে, ঠিক আছে? আনা উচিত। তো ব্যাস দুটো ফাইন্ড ভাব, দুটো ক্লজ, একটা প্রিন্সিপাল একটা সাবঅর্ডিনেট, মিলেই তো কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হয়। বলো বোঝাতে পারলাম? এইভাবে সলভ করতে পারবে, ঠিক আছে? আরও এখানে তুমি সো দ্যাটের পরিবর্তে ইন অর্ডার দ্যাটও করতে পারো, আমি বললাম ইন অর্ডার দ্যাটের ব্যবহারও আছে, ইন অর্ডার দ্যাট ইউ ক্যান লিভ স্ট্রেট, এটাও করা যায়। বা আরও একভাবে আমি তোমাদের বলে দিচ্ছি এটা কন্ডিশনে, যে স্টপ ক্র্যাকিং সেফস ইফ ইউ ওয়ান্ট টু লিভ স্ট্রেট, এটাও করা যাবে, মুখে বলে দিলাম, হ্যাঁ নাহলে অনেক টাইম লেগে যাচ্ছে। স্টপ লিখে নিতে পারো, স্টপ ক্র্যাকিং সেফস ইফ ইউ ওয়ান্ট, WANT ওয়ান্ট টু লিভ স্ট্রেট, মানে সিন্দুক ভাঙা বন্ধ করো যদি তুমি সোজা পথে বাঁচতে চাও, করা যাবে। ইফ থেকে সাবঅর্ডিনেটিং কনজাংশন থেকে শুরু করে সাবঅর্ডিনেট ক্লজ, ওটা ব্যাস, ঠিক আছে? তো ব্যাস এইভাবে সলভ করতে হবে। প্রিন্সিপাল আর সাবঅর্ডিনেট ক্লজ হয়ে গেল। বলো কমপ্লেক্স সেন্টেন্স, ঠিক আছে? সাবঅর্ডিনেট ক্লজের 3টে ভাগ আছে, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। তো এটা অ্যাডভার্ব ক্লজের মধ্যেও আছে, দেখো সো দ্যাট যাতে তুমি সোজা পথে চলতে পারো তার জন্য কী করতে হবে? সিন্ধুক ভাঙা বন্ধ করতে হবে। স্টপ ভার্বটাকে কোয়ালিফাই করছে, আর ভার্বকে কোয়ালিফাই করে অ্যাডভার্ব। তো এই ক্লজটায় অ্যাডভার্বের ধর্ম আছে সাবঅর্ডিনেট ক্লজটায়, তো এটা অ্যাডভার্ব ক্লজ হয়ে গেল। আর অ্যাডভার্ব ক্লজের পারপাস বোঝাচ্ছে যেহেতু এটা উদ্দেশ্য, ওই জন্য অ্যাডভার্ব ক্লজ অফ পারপাসের মধ্যে পড়ে। আমি অ্যাডভার্ব ক্লজের বিস্তারিত যখন থিওরির ক্লাস নেবো তখন এগুলোতে সবই কভার করব, তবুও আমি তোমাদের বলেই দিলাম আমি, ঠিক আছে? ওকে চলো নেক্সট প্রশ্ন। আগাথা অলমোস্ট ক্লাস বাট সেফ ওয়াজ গ্যাদার্ড ইন্টু আর মাদার্স সানস। এও জেমি ভ্যালেন্টাইন থেকে দিয়েছে, কী বলেছে দেখো, স্প্লিট ইন্টু সিম্পল সেন্টেন্সেস। স্প্লিট একটু শুরুতে বলছিলাম না, স্প্লিট জয়নিংয়ের অপোজিট। স্প্লিট মানে ভাঙা, জয়েন মানে জোড়া, স্প্লিট মানে ভাঙা। তো আচ্ছা 1 মিনিট, এর আগের প্রশ্নটা যেটা ছিল এটা সিম্পলও যদি তোমাকে প্রশ্ন দিত সেটা আমি বলে দিচ্ছি, একটুখানি লিখে নিতে পারো। সিম্পল সেন্টেন্সে বললাম একটাই ক্লজ, সেটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর ফাইনাল ভাব একটাই থাকবে। তো কী করবো উত্তর? একদম ইজি, এই লিভ ফাইনাল ভাব আছে এটাকে ইনফিনিটিভে ফেলে দেবো, নন ফাইনাল 4টে আছে তার মধ্যে ইনফিনিটিভ একটা। স্টপ ক্র্যাকিং সেভস টু লিভ স্ট্রেট, দেখো সিন্দুক ভাঙা বন্ধ করো সোজা পথে বাঁচতে, যুক্ত সাধারণত মানা হয় ইনফিনিটিভে, টু এর পরে ভাবের রুট ফর্ম বলেই থাকি, ঠিক আছে? বেসিক স্ট্রাকচার ইনফিনিটিভের। টু লিভ অ্যান্ড তো হাঁটিয়ে দেবো, টু লিভ, ঠিক আছে? কনজাংশনের কোনো প্রয়োজন নেই, হয়তো একটাই ক্লজ করবো, একটাই ফাইনাল ভাব স্টপ, টু লিভ ইনফিনিটিভ হয়ে গেল, নন ফাইনাল ভাব। বলো বুঝতে পারলাম? একটাই ফাইনাল ভাব স্টপ, একটাই ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মানে হচ্ছে সিম্পল সেন্টেন্স, ঠিক আছে? ওকে, তো স্প্লিটিং যেটা বলছিলাম, যে স্প্লিট হচ্ছে ভাঙা, জয়নিংয়ের অপোজিটই হচ্ছে স্প্লিটিং, কিন্তু কীভাবে করতে হবে এর 3টে পয়েন্ট মিনিং মানে মাথায় রাখবে। এর উপরে বিস্তারিত ক্লাস নিয়েছি, তোমরা প্লেলিস্টে গিয়ে দেখতে পারো, একদম বেসিক ক্লাস, এখানে বিস্তারিত নিয়েছি আমি, তবু আমি সংক্ষেপে বলি যে 1 নম্বর হচ্ছে তোমাকে প্রত্যেকটা সিম্পল সেন্টেন্স করতে হবে। স্প্লিট মানে ছোটো ছোটো করে ভাঙবে বাক্য, মানে জয়নিংয়ের বিপরীত, বুঝতে পেরেছো? জয়নিংয়ে তোমাকে কী দেয়? 2টো বাক্য 3টে বাক্য দেয়, দিয়ে জুড়তে হয় যে কোনোভাবে হোক, সিম্পলে কমপ্লেক্স কম্পাউন্ডে। এখানে তোমাকে একটা বাক্য দেবে, ছোটো ছোটো করে বাক্য ভাঙতে হবে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে সিম্পল সেন্টেন্স হতে হবে, সরল বাক্য, মানে একটাই ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মানে একটাই ফাইনাল ভাব থাকতে হবে সিম্পল সেন্টেন্সে।
সিম্পল সেন্টেন্সে একটাই ফাইন্ড ভাব মানে যে ভাব টেন্সের স্ট্রাকচারে থাকে, এতে সহজভাবে আমি বলেই থাকি। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে ঘটনাক্রম ঠিক থাকতে হবে, মানে সিকোয়েন্স, ঘটনার সিকোয়েন্স আগে পরে, মানে এমন নয় যে প্রথমে যেটা আছে ওইটা ওইখানেই বলছো, পরের অংশ আগে যেতে পারে, মানে ঘটনার ক্রমটা ঠিকঠাক থাকতে হবে। এখানে একটা বাক্যে করে দেওয়া আছে তো সেরকমভাবে আছে, জয়েন করে আছে, কিন্তু যখন আলাদা আলাদা করে করবো না তখন ঘটনার ক্রমটা খেয়াল রাখবে, পরের বাক্যাংশ আগে আসতে পারে বাক্য হয়ে, ঠিক আছে? এগুলো খেয়াল করে বাংলা অর্থটা করে নিলেই বোঝা যাবে। থার্ড পয়েন্ট হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, মিনিং এক থাকতে হবে, অর্থ ঠিক থাকতে হবে, সেম থাকতে হবে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এটাকেই বলে, বাক্যের রূপান্তরকরণ উইদাউট চেঞ্জিং ইটস মিনিং। ডিরেকশন অনুসারে ট্রান্সফর্ম তো করবে, সেন্টেন্সের রূপান্তরকরণ করবে, কিন্তু মিনিং এক থাকতে হবে। তো চলো করি। দেখো ভার্বগুলো এগুলোতে খুঁজে বার করবে, হ্যাঁ, এই ভার্বগুলোই কিন্তু হাতিয়ার। এই যে দেখছো কোলাপস আছে, তারপরে এখানে ওয়াজ গ্যাদার্ড আছে। তো চলো আমরা করি। মানে আগাথা প্রায় ভেঙে পড়েছিল কিন্তু সুরক্ষিত আর কি, গ্যাদার্ড মানে তার মায়ের কোলে তুলে দেওয়া হয়েছিল। তো চলো আগাথা সাবজেক্ট আছে নাম্বার 6, ঠিক আছে, নাম্বার 6। তো এগুলো এ বি দিয়ে করা ভালো, ঠিক আছে। আগাথা অলমোস্ট কোলাপসড, এই কোলাপসড একটা ফায়ার ভাব, একটাই ক্লজ দেখো। বি দ্বিতীয় ঘটনা বলতে পারি, বাট ওখানে সেফ ছিল না, বাট সেফ, এটাকে একটা ক্লজ বানিয়ে দেবো, বাট সি ওয়াজ সেফ। দেখো কিন্তু সে সুরক্ষিত ছিল, দেখো ফায়ার সাবজেক্ট ফায়ার ভাব কম্বিনেশনই ক্লজ, দেখো সি ওয়াজ, দেখো ওয়াজ ফায়ার ভাব সেন্স অনুসারে নিয়ে এলাম, সেফ একটা অ্যাডজেক্টিভ, একটু আগে বলেছি না অ্যাডজেক্টিভ এর আগে সাধারণত বি ভার্ব, তো বি ভার্ব অ্যাপ্লাই করলাম, নিজে হওয়া বোঝাচ্ছে বি ভার্ব, পাস্ট টেন্সের সেন্স, ওই জন্য পাস্ট টেন্স বি ভার্বের পাস্ট ফর্ম নিয়ে এলাম ওয়াজ, বলো। আর বাট কনজাংশন সামনে রাখা যাবে, ঠিক আছে, কোয়ার্ডিনেটিং কনজাংশন সামনে রাখা যায়, কোনো অসুবিধা নেই, তার জন্য দুটো ক্লজ করতে হবে এমন কোনো ব্যাপার নেই, ঠিক আছে, একটাই ক্লজ হবে। তো ওয়াজ একটাই ফায়ার ভাব আছে, একটাই ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অবশ্যই। তা প্রত্যেকটাতে দেখো দুটো তো অলরেডি একটা করে ফায়ার ভাব হয়ে গেছে, মানে একটা করেই সিম্পল সেন্টেন্স, একটা ফায়ার ভাব মানে একটাই মানে ক্লজ, সেটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মানে সিম্পল সেন্টেন্স, ঠিক আছে। আগাথা প্রায় ভেঙে পড়েছিল কিন্তু সে সুরক্ষিত ছিল, লাস্ট লিখতে হবে সি, সি ওয়াজ গ্যাদার্ড ইন্টু, যা আছে তাই, ইন্টু আর মাদার্স আর্মস এরকম আছে, আমি দেখিয়ে দিচ্ছি, লিখে দিতে হবে। দেখো এখানে ফাইন্ড ভাব ওয়াজ গ্যাদার্ড, ঠিক আছে, এটা অক্সারি প্রিন্সিপাল নিয়েই ফাইন্ড ভাবটা তৈরি হয়েছে। ভেবো না যে দুটো ভার্ব আছে দুটো ফাইন্ড ভাব, না, অক্সারি প্রিন্সিপাল, অক্সারি ভাব থাকলে অক্সারি টেন্স নির্ধারণ করে, অক্সারি প্রিন্সিপাল নিয়েই ফাইন্ড ভাবটা তৈরি হয়, ঠিক আছে। ওকে, তো আমি দেখিয়ে দিচ্ছি একবার প্রশ্নটা, দেখো এই যে সি ওয়াজ গ্যাদার্ড ইন্টু আর মাদার্স আর্মস, ব্যাস যা আছে তাই। তাহলে তিনটে বাক্য আমি বানালাম, যত খুশি, তোমাকে বলেছে স্প্লিট ইন্টু সিম্পল সেন্টেন্সে, বেঁধে দেয়নি যে দুটো করতে হবে, তিনটে করতে হবে, চারটে করতে হবে, যা বলবে তাই। যদি বলে এরকম স্প্লিট ইন্টু সিম্পল সেন্টেন্সেস, যতগুলো খুশি সম্ভব তুমি করতে পারো, অবশ্যই লজিক্যাল হতে হবে। ওকে, আচ্ছা যদি দিত তোমাকে, দেখো ঘটনাক্রম ঠিক থাকলো তো, দেখে নাও ঘটনাক্রমও কিন্তু আমি ঠিক রেখেছি, পরপর পাবো। দেখো আগাথা প্রায় ভেঙে পড়েছিল কিন্তু সে সুরক্ষিত ছিল, তাকে তারপরে কী করা হয়েছিল, দেন সামনে যোগ করতে পারে, দেন সি ওয়াজ গ্যাদার্ড করা যাবে, তাকে তার মায়ের কোলে তুলে দেওয়া হয়েছিল। পরপর ঘটনাও আছে, প্রত্যেকটা একটা করে ফাইন্ড ভাব আছে, দেখো ওয়াজ গ্যাদার্ড একটা ফাইন্ড ভাব, এর আগেরটাতে ওয়াজ আছে, তারপর একটা তার আগে একটা ক্লস্ট আছে, ঠিক আছে। আর এটা কিন্তু অক্সিলারি প্রিন্সিপাল নিয়ে কিন্তু ফাইন্ড ভাবটা হয়েছে ওয়াজ গ্যাদার্ড, ভাববে না যে দুটো ভাব তো দুটো ফাইন্ড ভাব, ঠিক আছে। ওকে, তো অ্যাকচুয়ালি এটা প্যাসিভে আছে, B2 V3, ঠিক আছে, প্যাসিভে অক্সিলারি একটা দরকার না, তাকে তুলে দেওয়া হয়েছিল তার মায়ের কোলে, বুঝতে পারছি তো। ওকে, অক্সিলারি প্রিন্সিপাল নিয়েই কিন্তু ফাইন্ড ভাব, বারবার বলছি কিন্তু ফাইন্ড ভাব যে সবসময় একটা ভার্ব নিয়েই হবে এমনটি নয়, টেন্স ভার্ব অ্যান্ড টেন্স ক্লিয়ার থাকতে হবে, এবং ঘটনাক্রমও ঠিক থাকলো এবং অর্থও ঠিক সেম রইলো। তিনটে পয়েন্ট বলেছিলাম, তিনটে পয়েন্টই ঠিকঠাক আছে, বলো বুঝতে পেরেছি। আচ্ছা যদি এটা বলতো তোমাকে দুটো সিম্পল সেন্টেন্সে করতে, তাহলে কি করতাম? যদি বলতো স্প্লিট ইন্টু 2 সিম্পল সেন্টেন্সেস উল্লেখ করে যদি দেয়, তখন কি করবে? তখন মুখে বলে দিচ্ছে, হ্যাঁ দেরি হয়ে যাবে। আগাথা অলমোস্ট কোলাপস, এটা তো একটা হয়ে গেল। দ্বিতীয়টা, বাট সি ওয়াজ সেফলি গ্যাদার্ড, সেফ অ্যাডজেক্টিভ ছিল, এটাকে অ্যাডভার্ব করে দেবো, সি ওয়াজ সেফলি গ্যাদার্ড, সেফলিটা অক্সিলারি প্রিন্সিপালের মাঝখানে রেখে দিতে হবে, তবে কি এটার মানে অ্যাডভার্বের পজিশনের উপর ডিপেন্ড করে বাক্যর সেন্স অনুসারে। ওকে, যেখানে খুশি ইনসার্ট করলে হবে না অ্যাডভার্ব, এখানটা ভালো শোনাবে। সি ওয়াজ, যেখানে সাউন্ডটা ঠিকঠাক হচ্ছে ব্যবহারটা, সি ওয়াজ সেফলি গ্যাদার্ড ইন্টু আর, সেফটাকে আমি সেফলি করে অ্যাডভার্ব করে জাস্ট ওয়াজ গ্যাদারের মাঝখানে বসিয়ে দেবো, হয়ে গেল সি ওয়াজ সেফলি গ্যাদার। দেখো ওয়াজ গ্যাদার একটা অ্যাডভার্ব, আবার ওদিকে ক্লাস একটা অ্যাডভার্ব, দুটো দুটো ক্লাস হয়ে গেল, দুটো সিম্পল সেন্টেন্স, বলো বুঝতে পারলাম। ওকে চলো নেক্সট লাস্টে আছে জয়েন ইন্টু সিম্পল সেন্টেন্স। তো আই উইল গিভ ইউ সামথিং,
ইট ইজ টেরিফাইং। তো একদম ইজি। তো আমি এটা বলতে পারি, আমি তোমাকে কিছু একটা দেবো, ইট ইজ টেরিফাইং, এটা মারাত্মক। তাই আমি বলতে পারি যে আমি তোমাকে মারাত্মক কিছু একটা দেবো, আই উইল গিভ ইউ সামথিং টেরিফাইং। আচ্ছা, যদি এটা কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করতে বলতো তাহলে কী করতাম? একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত ক্লজ করতাম, তাই না? তো তাহলে কী করতাম সেটা ভাবো, সোজা হয়ে যাবে ব্যাপারটা। সেটা করবে না, সিম্পল দিয়েছে, কিন্তু ভাবো সোজা হয়ে যাবে। যখন একটা কিছু করতে দেবে না, সব রকমভাবে ভাবতে শেখো বাড়িতে। আই উইল গিভ ইউ, পরীক্ষার হলে না, বাড়িতে এগুলো প্র্যাকটিস করবে, তাতে ডেপথ বাড়বে। আই উইল গিভ ইউ সামথিং হুইচ ইজ টেরিফাইং বলতে পারি। আমি তোমাকে এমন একটা কিছু দেবো যেটা হলো টেরিফাইং। হুইচ দেখো সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত আনলাম, শুরু হলো ক্লজটা হুইচ ইজ টেরিফাইং, ইটের পরিবর্তে হিসাবে হুইচ সাবঅর্ডিনেটিং কনজাংশন আনলাম, হুইচ ইজ টেরিফাইং, হুইচ ইজ টেরিফাইং। বলো, এই হুইচটাকে, এটা যেহেতু কী বলি, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজে এটাকে রিলেটিভ প্রোনাউনও বলা যায়, কারণ এই সামথিং এটার পরিবর্তে হিসাবেই বসলো। তাহলে হুইচ ইজ টেরিফাইং, যেটা টেরিফাইং কাকে কোয়ালিফাই করছে? সামথিংটাকে। সামথিং একটা প্রোনাউন, নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে কি? বলো, অ্যাডজেক্টিভ। তো ক্লজটাতে অ্যাডজেক্টিভের ধর্ম আছে, তার জন্য এটাকে অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ বলবো। আর অ্যাডজেক্টিভ রিলেটিভ ক্লজ ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজের ভাগ। আর প্রিন্সিপাল আর সাবঅর্ডিনেট নিয়ে কী হয়? কমপ্লেক্স সেন্টেন্স। বলো বোঝাতে পারলাম কি না? ঠিক আছে? তো এইটা কমপ্লেক্স সেন্টেন্স, তো এইটাকে দেখো, আই উইল গিভ ইউ সামথিং হুইচ ইজ টেরিফাইং, এই হুইচ ইজটাকে বাদ দিয়ে দাও, ব্যাস উত্তর হয়ে গেল। হ্যাঁ, সিম্পল সেন্টেন্স হয়ে যাবে। হুইচ ইজটাকে বাদ দিয়ে দাও, আই উইল গিভ ইউ সামথিং টেরিফাইং। দেখো কত সোজা, তাই না? আর কম্পাউন্ড করতে দিলে অ্যান্ড দিয়ে আরামসে হয়ে যাবে, অ্যান্ড ইট ইজ টেরিফাইং। ঠিক আছে, যা আছে তাই, অ্যান্ড ইট ইজ টেরিফাইং। তো চলো আমরা লিখি, আমাদের তো করতে হবে সিম্পল। সিম্পল মানে একটাই, এটা 7 নম্বর, ঠিক আছে? হ্যাঁ, আগেরটা 6 নম্বর ছিল, এটা 7 নম্বর। একটাই ফায়ার ভাব, হ্যাঁ। আই উইল গিভ ইউ সামথিং টেরি, এক মিনিট, সামথিং টেরিফাইং। আমি তোমাকে কিছু, মানে মারাত্মক কিছু তোমাকে দেব। তো উইল গিভ দেখো একটাই ফায়ার ভাব। মোডাল আর প্রিন্সিপাল নিয়ে দেখো, উইল মোডাল অক্সিলারি, তারপরে ভাবের রুট ফর্মই বসে সর্বদা, আমি বলে থাকি মোডাল অক্সিলারি পরে ভাবের সর্বদা রুট ফর্ম। ডু ডাজ ডিড অক্সিলারি হিসেবে বসলো, তারপরে ভাবের রুট ফর্ম। মোডাল অক্সিলারি পরেও সর্বদা ভাবের রুট ফর্ম। তো এই অক্সিলারি এবং প্রিন্সিপাল নিয়ে ফায়ার ভাব হয়েছে, সিম্পল ফিউচারে আছে। একটাই ফায়ার ভাব, একটাই ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সে একটাই ফায়ার ভাব থাকে, তো একটাই ফায়ার ভাব অক্সিলারি প্রিন্সিপাল মিলেই হয়েছে। ঠিক আছে, বলো বুঝতে পারলাম? এইভাবে এগুলো সলভ করতে হয়। বলো, ঠিক আছে, ওকে। এইভাবে 7 পাওয়া যেত। আর এই তো টেক্সট ক্লিয়ার থাকতে হবে, ঠিক আছে? আর্টিকেল প্রিপোজিশন এইগুলো কিন্তু যা কিছু লিখলে হবে না, তো ওগুলো বলে দিই। এটা জিমি ভ্যালেন্টাইন থেকে দিয়েছে, আমি এখানেই লিখে দিচ্ছে, অল ওয়েন্ট ইনসাইড, এটা হবে ইনসাইড দ্য, ভিতরে গেছিল এই কার্ভড ওক রেইলিংস, এটা ইনটু হবে, ইনটু দ্য ব্যাঙ্কিং রুমের ভিতরে। তারপরে জিমি, এখানে ড্যাশ নেই, তারপরে জিমি ইনক্লুডেড ফর অমুক মিস্টার অ্যাডামস ফিউচার সান ইন ল ওয়াজ ওয়েলকাম এনিওয়ার, তারপর একটা দা হবে, এটা একদম ইজি। দ্য ক্লার্কস, ঠিক আছে, ক্লার্করা ওয়ার প্লিজ টু বি গ্রিটেড বাই দ্য, দেখো টু বি গ্রিটেড ইনফিনিটিভের প্যাসিভে আছে, 2+B+V3, এটা ইনফিনিটিভের প্যাসিভ। সন্তুষ্ট হয়েছিল গ্রিটেড হতে কার দ্বারা? না, এটা গুড লুকিং ইয়াং, ব্যাস আর কিছু নেই। বলো, ছখানা ছিল, হয়ে গেল। এইভাবে এগুলো সলভ করতে হবে, যা আছে তোমাকে সেটাই বসাতে হবে কিন্তু। ঠিক আছে, এটা অল ওয়েন্ট ইনসাইড দ্য মানে ভিতরে গিয়েছিলো, ঠিক আছে? কোথায় না, ইনটু দ্য ব্যাঙ্কিং রুম, রুমটার ভিতরে। ইন দেবার অনেকে বলবে স্যার ইন দ্য ব্যাঙ্কিং রুম কেন হবে না? হ্যাঁ, গ্রামাটিক্যালি কোনো ভুল নাই, ঠিক আছে, কিন্তু যেহেতু টেক্সটে ইনটু আছে তোমাকে ইনটুই লিখতে হবে। ঠিক আছে, এটাই হচ্ছে আর্টিকেল প্রিপোজিশন, কমন পাবে, কমনযোগ্য, কিন্তু যা আছে সেটাই লিখতে হবে, এটাই সমস্যা। একদিকে সুবিধাজনক, আবার একদিকে অসুবিধা। যারা টেক্সট থরলি পড়ছে সেটাই বেস্ট স্টাডি, তাদের সবেতেই সুবিধা। ঠিক আছে, বলো বোঝাতে পারলাম? তো এইভাবে এগুলো 10-এ 10 আরামসে পাওয়া যাবে। ঠিক আছে, এইভাবে ভাবতে শেখো, প্র্যাকটিস করবে, কোনো চিন্তা করতে হবে না। তো আমি সময় করে ক্লাস নিয়ে আসতে থাকবো তোমাদের। এখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নিয়ে একটু ব্যস্ত আছি, ক্লাস 11-এর জন্য অবশ্যই আমি টাইম বার করে এরকম ক্লাস নিয়ে আসতে থাকবো। ঠিক আছে, সময় অ্যাভেলেবেলিটির উপরে নির্ভর করছে অবশ্যই। ওকে, তো এগুলো অবশ্যই তোমরা স্ক্রিনশট করে রাখবে, বারবার বললাম, বা লিখে নেবে। ঠিক আছে, ভিডিওটা পজ করে লিখে নেবে, দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, আজকে এই পর্যন্ত রইলো।